কি ঘুম ভাঙে চোখ মেলে দেখি নিশুতি রাত সূর্যোদয় অনেক দেরি তোমারও জেগেছে কি সত্তা নাকি ইতিহাসে বন্দি বহু দূর পথ দিচ্ছ পাড়ি যে দেখো তোমার আঁচলে স্বপ্ন আশঙ্কা এক সুতায় গাঁথা নোনা জলের সন্তরণ যেন নকশিকাঁথা জীবনের অঙ্কে পুরুষ সংখ্যা মাত্র কেবলে যোজন বিয়োজন হিসেবের গরমিল নারী মেলে নিয়াজ দক্ষিণের সমীকরণ দক্ষিণের সমীকরণ লাগছে এরপরে কান ছিঁড়ে দেব। ঠিক আছে, আমি তাহলে মাকে গিয়ে বলি। বল গিয়ে যা। মনটায় চায় লাথি মেরা খাওন দাওন সব ফালাই দিই। শান্তি মতো একটা শব্দও কইতে পারো না? তোর লগে আমি শান্তি মতো কোনো কথাই কইতে পারি না। না মানে একলা আমাকে বলা যায় না? এই যে হাতটা, এটা যেন আমার দিকে আর না বাড়ে, ওকে? কিন্তু নিশ্চয়ই আল্লাহ বলেননি তুমি খেতেই থাকো খেতেই থাকো। দয়া করে লেকচারটা দেওয়া বন্ধ করে একটু রেডি হবে। বাপের বাড়ি বেড়াতে এসে এইভাবে নিজেরা বাইরে খেতে যাওয়া কি ভালো দেখায়? দেখো, তোমার মার হচ্ছে ডায়াবেটিস, রিচ ফুড খেতে পারেন না। আর বাকি যে দুজন আছে, উদিতা আর রাঙা, ও দুটা তো ফালতু। ওদের কোনো কিছুরই তো ঠিক নেই। আমরা কি খাবো না খাবো সে খেয়াল আছে ওদের? তোমার প্রাণ পুড়লে তুমি থাকো। আচ্ছা বাবা, আমার বাবু তো রাগ করেছে। চলো 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 আসো। হ্যাঁ বলো। কোথায় তুমি? আরে বিশ্রী একটা জ্যামে আটকে ছিলাম, মাত্র জ্যামটা ছাড়লো। কি বলছো তুমি? এখনো আসোই নেই? তো কি বলছি তোমাকে, হামাগুড়ি দেওয়ার মতো করে আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি আরো ভাবলাম তুমি এসে বসে আছো। আচ্ছা ঠিক আছে, আসো, আমি বসছি। সরি সোনা, আমার আর বেশিক্ষণ লাগবে না, প্লিজ তুমি একটু বসো। ও আচ্ছা, ভালো কথা। তুমি কি পড়েছো? আসলেই দেখতে পাবে। আরে বলোই না। নীল শাড়ি। বাহ, দারুণ। তুমি কি পরেছো? আমি সাদা শার্ট আর নীল জিন্স পরেছি। আচ্ছা, তুমি ওইখানে একটা নিরিবিলি জায়গা দেখে বসো, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, চলে আসো, বসছি আমি। রাখছি। ওকে, বাই।
রাঙা, হুম। এই ফ্রেমটা দেখ, দেখেছিস? এখান থেকে যদি প্যান করে আসা যায়, চমৎকার লাগছে। দেখ, মুভিং শট, আসলে ভালো লাগছে। কই দেখি। দেখ, তুই কাজল রেখা দেখেছিস? না, তুই দেখেছিস? আরে ভাই, এখন একটা সিনেমা দেখা মানে হচ্ছে 500 টাকার মামলা। কে বলেছে তোকে? সিনেপ্লেক্সে গিয়েছিস কখনো? তোকে সিনেপ্লেক্সে যেতে কে বলেছে? তুই সিঙ্গেল স্ক্রিনে যা। সিঙ্গেল স্ক্রিন না, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে যা অবস্থা। হল মালিকরা কি করেছে? সরকারের দোষ দেয়, কিন্তু নিজেরা ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা হলকে ডাস্টবিন বানিয়ে রেখেছে। আরে ইচ্ছাকৃতভাবে মানে? ইচ্ছাকৃতভাবে নয়, সরকার কম সুদে লোন দিচ্ছে, তারা সে লোনও নিচ্ছে, কিন্তু কোনো একটা হলে ডেভেলপ করছে না। প্রত্যেকটা হলের বেহাল দশা বানিয়ে রেখেছে। তুই বল, নর্মালি একটা ছবি চললেও তো কিছু টাকা আসে, সেখান থেকে কিছু টাকা খরচ করে একটা হল যদি ডেভেলপ করা হয় তখন কিন্তু একটা ভালো অবস্থা দাঁড়ায়। তারা সেটা করবে না, তারা সব টাকা খেয়ে হাপুস করে দিবে। তারপরে বলবে যে হলে দর্শক আসে না। দর্শক কেন আসবে? দর্শককে তো মিনিমাম লেভেলের একটা হচ্ছে তোর মানে হলে বসার, তারপর সেখানটা ভালো পরিবেশ পরিস্থিতি এগুলো তো দিতে হবে, তা তো দিবে না। যখন দর্শক আসবে না, হলের বেহাল অবস্থা দেখে তখন বলবে যে দর্শক আসে না, ছবি চলে না। তারপরে সে প্রত্যেকটা হলকে ভেঙে হয় মার্কেট বানাবে নয়তো মাদ্রাসা। আরে ভাই, শুধু বলে দিলাম আমি যে লোন দিচ্ছি, লোন নাও, তাতে হয়ে গেল? এক একটা সিনেমা হলের ওয়ারিশ কতজন আছে তুই জানিস? লোন দিয়ে সিনেমা হল রিপেয়ার করার আগেই তো টাকা হাবুস হয়ে যাবে। তবে আমার ছোট মাথায় যতটুকু ধরে, সরকার এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। তোর মাথা, এই সরকার সিনেমার জন্য যে পরিমাণ উদ্যোগ নিয়েছে সেটা আর অন্য কোনো সরকার নেয়নি। প্রত্যেকটা বছর সিনেমা বানানোর জন্য কত টাকা অনুদান দেওয়া হয় সেটা কি তোর চোখে পড়ে না? ব্যাস হয়ে গেল। অনুদান কারা পাচ্ছে, কাদেরকে দেওয়া হচ্ছে? অনুদানের অর্থ পুরোপুরি পাচ্ছে কি? অনুদানের সিনেমা হাতে গোনা 2-1টা ছাড়া বাকিগুলো প্রচার পায় না কেন? কি করে প্রচার পাবে? কোনো একটা প্রযোজক পরিচালক একটা সিনেমা বানানোর জন্য ইনভেস্টর খুঁজে পায় না। ইনভেস্টর কেন আসবে? ইনভেস্ট করার টাকা তো ব্যাক আসবে না, টাকা লস হবে। তাহলে তারা কেন ইনভেস্ট করবে? কোনো ইনভেস্টর ছাড়া একজন পরিচালককে অনুদানের উপরে নির্ভর করে থাকতে হয়। এখন অনুদান থেকে যে পরিমাণ টাকা পায় সেই পরিমাণ টাকা থেকে প্রথমে প্রযোজক এবং পরিচালক নিজেরা পকেটে কিছু টাকা রাখে, তারপর একটা সিনেমা বানায়। সিনেমা বানানোর পরে সেটাকে প্রচার করবে কোত্থেকে? কারণ সিনেমা বানিয়েই তো টাকা শেষ। তুই কিন্তু সবসময় সমস্যা দেখাস, আবার নিজের অবস্থানটা ঠিক রেখে। আর তুই সব সময় সরকারের দোষ খুঁজে বের করিস। আরে আজব তো, সরকার চাইলে পারে না এমন কোনো কাজ আছে নাকি? দেশপ্রেম আর সততা সরকার চাইলেই না কারো ভিতরে দেশপ্রেম জাগাতে পারে না, তার ভিতরে সততা জাগাতে পারে না। সিনেমার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে দেশপ্রেমিক হতে হবে, অসাম্প্রদায়িক হতে হবে, সৎ হতে হবে। তাহলে কি সিনেমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান হবে কিনা সেটা আমি জানি না, তবে সমাধানের পথে এগিয়ে যাবে। সরকারের কাজ হচ্ছে শুধুমাত্র উদ্যোগ নিতে হবে। যেমন যেমন ধর, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকটা জেলা উপজেলায় 3টা থেকে 4টা করে সিনেমা হল হবে এবং ওই এলাকার শিল্পপতিদের সেই সিনেমা হলগুলোর দায়িত্ব নিতে হবে, তখন কি হবে? সিনেমা বিজনেস করবে। তখন প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা প্রযোজক তারা কি করবে? ইনভেস্টর খুঁজে পাবে। ইনভেস্টর যদি খুঁজে পায় তখন আলটিমেটলি কি হবে? ফিল্ম বড় হবে, বুঝছিস? তখন বিজনেস হবে, প্রত্যেকটা হল দেখবি ঘুরে দাঁড়াবে। তুই কি বুঝতে পেরেছিস আমি কি বলতে যাচ্ছি? এবারটা আজকে মরবে দেখিস। এই রাঙা, আমি না একটা বিষয় খেয়াল করেছি, বুঝছিস? যত শিক্ষিতই হোক, যত মনে কর যে দায়িত্ববান হোক, ভদ্রলোক হোক, যখন বাইক চালায় না তখন হুঁশ থাকে না।
আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে যতই ভাবি কোনো ঝামেলায় জড়াবো না, তারপর কোনো না কোনো ঝামেলা গায়ের মধ্যে এসে পড়বেই। আস্তে কথা বল, এটা না হসপিটাল। মনে হয় ঝামেলা তোকে পছন্দ করে, এই জন্য তোর উপরে এসে পড়ে। ঝামেলা আমাকে পছন্দ করে, এটা তোর জন্য এগুলো। মানে আমার জন্য? মানে আমি আবার কি করলাম? তুই সঙ্গে থাকলে এগুলো ঘটে। আমিও যদি একই কথা বলি? ইনি ওসি মাসুদ সাহেব, আপনাদের পেশেন্টের ব্যাপারে কথা বলতে চান। আপনাদের নাম? জি, আমি রাঙ্গা ওরে রুদ্র। আচ্ছা, তো কি করা হয়? জি, আমরা দুজনেই স্টুডেন্ট। কোথায়? কি কোথায়? মানে কোথায় পড়াশোনা করেন সেটা জানতে চেয়েছি। ও, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে বলুন তো? এক্সকিউজ মি, আপনারা কথা বলুন, আমি আসি। ওই বলুন। হ্যাঁ জি, কি মানে কি জেনে বলবো? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে সেটা জানতে চেয়েছি। ও অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। আমরা তো ঠিক খেয়াল করিনি, শুধু দেখলাম বাইকটা আমাদের পাশ দিয়ে খুব জোরে চলে গেল। তারপর হঠাৎ বিকট একটা শব্দ শুনি, তারপর কাছে গিয়ে দেখলাম বাইক চালক চিত হয়ে পড়ে আছে। অন্য কেউ তো এগিয়ে এলো না, আপনারা কেন এগিয়ে এলেন? স্যার, এগিয়ে আসা কি অপরাধ? না না, অপরাধ সেটা বলছি না, আমি জানতে চেয়েছি এই ভদ্রলোক আপনাদের পরিচিত কিনা। জি না। ওনার মোবাইল তো গায়েব, ওনার পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানা দেখে ওনাদের আত্মীয়দের খবর দিয়েছি। ভদ্রলোকের বাড়ি পঞ্চগড়ে, আসতে বোধহয় একটু সময় লাগবে। আপনারা চাইলে থাকতেও পারেন আর চাইলে চলেও যেতে পারেন। আমাদের প্রয়োজন হলে আমরা যোগাযোগ করব। তারেক? জি স্যার। ওনাদের নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারটা নোট করুন। ওকে। আপনার নাম? জি, আমার নাম রাঙ্গা। রত্না, 6 জনের মাপে একটু চাল ডাল দে তো আমাকে। এতগুলান সবজি কুটাইতেছেন, আবার চাউল ডাল দিতে কইতেছেন, কোনটা করুম? সবই করবি। আমার হাত ভিজা তাই তোকে বললাম, নাহলে আমি করতাম। খালাম্মা কি খিচুড়ি রানবেন? ও, তাইলে একটু চাল ডাল একটু বাড়াইয়া দেই, আমার মায়াটার একটু দিতেন। আরে সেই জন্যই তো 6 জনের কথা বললাম, আমি কি তোর মতো মাথা মোটা? কিরে, তোর জামাইকে আজকেও তোকে মেরেছে? না, মারে নাই, কিন্তু কথা যে কয় সেই কথা মাইরের থেকেও বেশি। কয় কি আমার বিয়ার পর থেকে নাকি তার জীবনের শান্তি নষ্ট হয়ে গেছে। তো সেই শান্তি তো তোরও গেছে। ওইটাই তো আমি কইছিলাম। তারপরে কর পরে তোকে ধরে পিটায় নাই? না, মারে নাই, ভাত খাইতেছিল তো দিতাম উল্টায়া ভাত, এই জন্য খাওয়ানোর সময় মারে নাই। তুই যদি বিয়ের আগে মার খেতি? মাইনে মানে আবার কি? বিয়ের আগে প্রতিদিন তোকে যদি মারতো তাহলে তো মায়ের অভ্যাস হয়ে যেত, বিয়ের পরে মায়ের জন্য কষ্ট পেতি না। এটা কি কইলেন খালাম্মা? ঠিকই তো বলেছি। যখন প্রেম করেছিলে তখন তার দিশা পাওনি, ওই মানুষটাকে পাওয়ার জন্য একেবারে উতলা হয়ে গেছিলে। তখন তার চিন্তা করো নাই যে মানুষটার আচরণ কেমন, ব্যবহার কেমন, মানুষটা কেমন, সেটা ভাবো নাই, একদম পাগল হয়ে গেছিলে। এখন বোঝো? কি করুম, প্রেম করণের সময় তো হ্যাঁ এমন আসছিল না। মা, মা বল, আমি রান্নাঘরে আছি। মা শোনো না, বলছিলাম কি, তোমাদের জামাই বলল অনেক দিন পর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছে, এখনো কোথাও ঘুরতে যাওয়া হলো না, আজকে একটু ঘুরতে যেতে চাচ্ছে। ও ভালোই তো, একেবারে খাওয়া দাওয়া করে তারপরে যেয়ে ঘুরে আয়।
না না, এখনই ঘুরতে যাবে, বাইরে খেয়ে নেব আমরা। ও মা, সে কি? আমি আরও সবার জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি, সবাই একসাথে খাবো বলে। অসুবিধা কি, একটু কমিয়ে রান্না করবে। তাছাড়া রাঙা উদিত ওরা তো আছে, ওরা খাবে। আর তোমার জামাই এইসব খিচুড়ি টিচুড়ি খেতে পছন্দ করে না। আচ্ছা আমি এখন যাই। খালাম্মার সাথে লইয়া যান না, একলা ফালে রেখে যাইতেছেন। রত্না, আমি চলে গেলে রান্না করবে কে? আর উদিত আর রাঙা ওরা খাবে না? তুই যা তো মা, বেশি রাত করিস না। ঠিক আছে। আপনার রান্ধনের দরকারটা কি? বাইরে যায় একটু ভালো মন্দ খাইতেন, উদিতা আফার রাঙাবাড়ি লইয়া লিতেন সাথে। খরচটা তুই দিতি তাই না? আপনা মানুষ এত থাকতে আমি দিব কেন? পৃথিবীতে কেউ আপন না রে মা, বুঝলি? এখন কোন ওই চাউল আর ডাল কি তেলে কমাই দিব? কেন? ওরা না খেলে না খাক, ওদের জায়গায় তুই আর তোর জামাই খাবি, তাহলে তো হলো। রাসেল, আমি চলে যাচ্ছি। অবহেলা অবসরের ভালোবাসায় দূর হয়, কিন্তু উদাসীনতা সদিচ্ছা না থাকলে নিরাময় হয় না। ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। আমাদের হয়তো আর কখনো কোনো দিনও দেখা হবে না। আবার হয়তো দেখা হবে যেদিন তোমার মন ছুটবে। আমার মতো অপেক্ষার খাতাতেই আমাদের ভালোবাসা বন্দি থাক। সেই ভালো ভালো থেকো। এনে আমাকে দিস। পারবো না, নে আরেকটা তোরা। আরে পুরোটা খাবো না তো, রাখতো। তুই কবে থেকে এত স্বাস্থ্য সচেতন হলি? একটু আগে থেকে। বুঝছি, ওই যে ইন্টার্ন ডাক্তার ইরানিকে দেখার পর থেকে না? হ্যাঁ। এটা সুন্দর না? হ্যাঁ, মেয়েটা খুব সুন্দর। নে ধর, ফেসবুকে নক দিস। ধর, আমার যে ব্যাকগ্রাউন্ড জীবনে হবে না। কি হবে না? কেন মুখটা খারাপ করাচ্ছিস বলতো? একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কি হয়? কি হয় বন্ধু, বল না। মুখটা খারাপ করেই বল না। প্রেম হয়, ভালোবাসা হয়। আর কি হয়? আর কি হবে? বন্ধুত্ব। বন্ধুত্ব হয় বন্ধু। বন্ধুত্ব হলে সেখান থেকে সবকিছু হয়। তাহলে বলছিস কোন দিকে যাচ্ছেন আপনি? আপনাকে বলুন, তাতে আপনি যাচ্ছেন না। 500 টাকা দে। তুই রাখ, আমি দিচ্ছি। বাহ, সিগারেটটা হাতে পেয়ে পুরোটাই শেষ করে দিবি। এই শোন, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, টিউশনটা যেতে হবে। হ্যাঁ, গেলাম। আচ্ছা শোন শোন,
ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো? আরে বোকা, এটা আবার জিজ্ঞেস করা লাগে? প্রেম এই সিগারেটের চেয়েও না বেশি ভয়ঙ্কর। একটা সিগারেট টানতে যে পরিমাণ দম লাগে, প্রেম করতে তার চেয়ে 10 গুণ বেশি দম লাগে। আচ্ছা, তো যদি সাহস না থাকে তাহলে আগানোর কোনো দরকার নেই। আচ্ছা তুই কি বলিস, তোর কেমন লেগেছে? তুই না আসলেই বোকা। মানে আমার কেমন লেগেছে তা দিয়ে তুই কি করবি? আমার ভালো লাগলেই কি আর খারাপ লাগলেই কি? প্রেম কি আমি করব? প্রেম করবি তুই। আগে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা, আগে ফ্রেন্ডলি অ্যাপ্রোচ কর। যদি বন্ধুত্ব হয়ে যায় তারপর দেখবি সবকিছু হয়ে গেছে। গেলাম। আচ্ছা। ও উদিতাপুর কি অবস্থা রে? এখন একটা মেয়েও একটা ছেলের মতো সমাজ সংসারে মাথা উঁচু করে টিকে থাকার লড়াই করছে। একা একা তো লড়াই করা যায় না মা। মা কিন্তু একা তো শুরু করা যায়। তুমি এ বাড়িতে থাকো না থাকো, ওই বাড়িটা ভাড়া দিলে তো তোমার মাসে মাসে ইনকাম আসবে। নিজের অধিকারটাকে বুঝে নাও। তোমাদের এই বয়সটা কিন্তু খুবই বিপজ্জনক। আমি যেন আর কখনো তোমাকে এইভাবে না দেখি, তাহলে তোমার বাবাকে গিয়ে আমি বলে দিব। যদিও পদে পদে ভয়, এগিয়ে যাওয়া অপরাধ তো নয়। সব বাধা নিংড়ে পিছু টান ছিঁড়ে জাগাতে পারেনি কেন তোমার